বাংলাদেশের সরকারি চাকরিজীবী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নবম জাতীয় পে স্কেল নিয়ে সরকারের সর্বোচ্চ মহলে এখন যে আলোচনা চলছে, যে প্রস্তুতি চলছে এবং যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেই সব কিছুর বিস্তারিত চিত্র আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে। পেনশনভোগীদের জন্য কি কি নতুন সুবিধা আসতে পারে, কর্মরত কর্মচারীদের বেতন কাঠামোতে কি ধরনের পরিবর্তন প্রস্তাব করা হয়েছে, সরকার কোন পথে এগোচ্ছে এবং সাধারণ মানুষের জীবনে এই পরিবর্তনের প্রভাব কেমন হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা আজ বিস্তারিত আলোচনা করব। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন, কারণ এই তথ্যগুলো আপনার বা আপনার পরিবারের জন্য অত্যন্ত জরুরি হতে পারে। প্রথমেই বুঝতে হবে কেন এই মুহূর্তে নবম জাতীয় পে স্কেলের বিষয়টি এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশে বর্তমানে প্রায় 15 লক্ষেরও বেশি সরকারি কর্মচারী রয়েছেন এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীর সংখ্যা প্রায় 7 থেকে 8 লক্ষের কাছাকাছি। এই বিশাল সংখ্যক মানুষ এবং তাদের পরিবার মিলিয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ মানুষের জীবনমান সরাসরি পে স্কেলের সাথে সম্পর্কিত। বর্তমানে দেশে যে অষ্টম জাতীয় পে স্কেল কার্যকর রয়েছে, সেটি 2015 সালে প্রণীত হয়েছিল। এরপর থেকে গত এক দশকে দেশে মূল্যস্ফীতির হার যেভাবে বেড়েছে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে এবং বাড়ি ভাড়া থেকে শুরু করে সন্তানের শিক্ষার খরচ পর্যন্ত সবকিছু যেভাবে বেড়েছে, তার সাথে তাল মিলিয়ে চলতে সরকারি কর্মচারীরা ক্রমাগত হিমশিম খেয়েছেন। বিশেষত নিম্ন গ্রেডের কর্মচারীরা এবং স্বল্প পেনশন পাওয়া অবসরপ্রাপ্তরা এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্টে পড়েছেন। এই প্রেক্ষাপটে নবম পে স্কেলের দাবি এবং প্রত্যাশা বছরের পর বছর ধরে জোরালো হতে থাকে। সরকারি কর্মচারী সংগঠনগুলো বিভিন্ন সময়ে স্মারকলিপি দিয়েছে, সেমিনার করেছে, গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। পেনশনভোগীদের বিভিন্ন সংগঠন সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছে। অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়েছেন যে দীর্ঘদিন বেতন সংশোধন না হলে দক্ষ ও মেধাবী কর্মীরা সরকারি চাকরিতে আগ্রহ হারিয়ে ফেলতে পারেন। এই সামগ্রিক চাপ এবং বাস্তব প্রয়োজনীয়তার কারণেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর নবম পে স্কেল বাস্তবায়নকে অগ্রাধিকার তালিকায় রাখেন এবং দ্রুততার সাথে একটি পূর্ণাঙ্গ পে কমিশন গঠন করেন। পে কমিশন গঠনের পর থেকেই কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কমিশনের সদস্যরা দেশের বিভিন্ন প্রান্তে সফর করেছেন, মাঠ পর্যায়ের কর্মচারীদের সাথে সরাসরি কথা বলেছেন, অবসরপ্রাপ্তদের অভিজ্ঞতা শুনেছেন এবং তাদের বাস্তব সমস্যাগুলো বোঝার চেষ্টা করেছেন। পাশাপাশি দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আন্তর্জাতিক সংস্থার বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করেছেন। বিভিন্ন দেশের পেনশন ও বেতন ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং বাংলাদেশের জন্য সবচেয়ে উপযুক্ত একটি কাঠামো তৈরির চেষ্টা করেছেন। এই দীর্ঘ পরিশ্রম এবং গভীর গবেষণার ফলশ্রুতিতে পে কমিশন যে সুপারিশমালা তৈরি করেছে, তার সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল পেনশন ব্যবস্থার আমূল সংস্কার। এতদিন দেশে পেনশন ব্যবস্থায় যে গতানুগতিক পদ্ধতি চলে আসছিল, সেখানে সবার জন্য একই হারে পেনশন বাড়ানো হতো, কিন্তু এই পদ্ধতির সমস্যা হল একই হারে বৃদ্ধি পেলে যারা বেশি পেনশন পান তারা টাকার অঙ্কে বেশি পান এবং যারা কম পেনশন পান তারা বৃদ্ধির পরেও তুলনামূলকভাবে পিছিয়েই থাকেন। এই বৈষম্য দূর করতেই এবারে স্তরভিত্তিক বৃদ্ধির পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতিতে যার পেনশন যত কম, তার বৃদ্ধির হার তত বেশি। এই মূলনীতিকে কেন্দ্রে রেখে পুরো কাঠামো তৈরি করা হয়েছে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী প্রথম স্তরে রয়েছেন যারা মাসে 20,000 টাকার কম পেনশন পান। এই শ্রেণীর মানুষদের জন্য পেনশন শতভাগ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই সিদ্ধান্তের গভীরতা এবং গুরুত্ব বুঝতে হলে একটু ভেবে দেখতে হবে যে বর্তমানে দেশে এই শ্রেণীতে কতজন মানুষ আছেন। চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসেবে যারা অবসর নিয়েছেন, তাদের একটি বড় অংশ এই ক্যাটাগরিতে পড়েন। এই মানুষগুলো সারা জীবন সরকারের সেবা করে গেছেন। কেউ দপ্তরে পরিষ্কার করেছেন, কেউ নথি বহন করেছেন, কেউ দরজায় পাহারা দিয়েছেন, কেউ বাগান পরিচর্যা করেছেন, কিন্তু তাদের স্বীকৃতি ছিল সবচেয়ে কম এবং পেনশনও সবচেয়ে সামান্য। এই মানুষগুলোর পেনশন দ্বিগুণ হওয়া শুধু একটি আর্থিক সুবিধা নয়, এটি তাদের প্রতি রাষ্ট্রের একটি নৈতিক দায়িত্ব পালনের প্রতীক। দ্বিতীয় স্তরে যারা 20 থেকে 40,000 টাকার মধ্যে পেনশন পান, তাদের জন্য 75% বৃদ্ধি প্রস্তাব একটি বাস্তবসম্মত এবং সুচিন্তিত সিদ্ধান্ত। এই স্তরের পেনশনভোগীরা সাধারণত তৃতীয় শ্রেণীর কর্মচারী বা
নিম্ন মধ্যম পর্যায়ের কর্মকর্তা ছিলেন। তারা সংসারের নানা দায়িত্ব বহন করতে গিয়ে প্রতি মাসে আর্থিক চাপে পড়ছিলেন। সন্তানের পড়াশোনা, পরিবারের চিকিৎসা, বাড়ি ভাড়া বা নিজের বাড়ির রক্ষণাবেক্ষণ এইসব মিলিয়ে 40,000 টাকার কম পেনশনে সংসার চালানো ছিল এক কঠিন সংগ্রাম। 75% বৃদ্ধির ফলে তাদের পেনশন একটি বাস্তবসম্মত পর্যায়ে উন্নীত হবে এবং মাসের শেষে তাদের আর হিসাব মেলাতে হিমশিম খেতে হবে না। তৃতীয় স্তরে 40,000-এর বেশি পেনশনভোগীদের জন্য 55% বৃদ্ধি প্রস্তাবও যথেষ্ট উল্লেখযোগ্য। এই শ্রেণীতে সাধারণত দ্বিতীয় বা প্রথম শ্রেণীর কর্মকর্তারা থাকেন, যারা তুলনামূলকভাবে ভালো অবস্থানে থাকলেও মূল্যস্ফীতির চাপ তাদের জীবনেও পড়েছে। 55% বৃদ্ধির ফলে যেমন ধরুন, কেউ যদি বর্তমানে 50,000 টাকা পান, তার পেনশন বেড়ে 77,500 টাকা হবে। এটি নিঃসন্দেহে একটি বড় পরিবর্তন এবং এই মানুষগুলোর অবসর জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলবে। চিকিৎসা ভাতার প্রস্তাবিত পরিবর্তনটি এই পুরো সংস্কার প্যাকেজের একটি বিশেষ মানবিক দিক। বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, যা একটি ইতিবাচক উন্নয়ন। কিন্তু এর পাশাপাশি বার্ধক্যজনিত রোগ ব্যাধি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনীয়তাও বেড়েছে। 70-এর বেশি বয়সের একজন প্রবীণ নাগরিককে প্রায় একসাথে 2 থেকে 3টি রোগের চিকিৎসা নিতে হয়। প্রতি মাসে ডাক্তারের কাছে যাওয়া, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো এবং নিয়মিত ওষুধ কেনার খরচ মিলিয়ে একজন বয়স্ক মানুষের স্বাস্থ্য সংক্রান্ত মাসিক ব্যয় অনেক সময় 5 থেকে 10,000 টাকা ছাড়িয়ে যায়। এই বাস্তবতাকে সামনে রেখে 75 বছর বা তার বেশি বয়সী পেনশনভোগীদের জন্য মাসিক 10,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাব অত্যন্ত সময় উপযোগী এবং জরুরি। অপেক্ষাকৃত কম বয়সী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীদের জন্য 5,000 টাকা চিকিৎসা ভাতার প্রস্তাবও বর্তমান পরিস্থিতির বিচারে একটি ইতিবাচক পদক্ষেপ। পারিবারিক পেনশনভোগী মানে হলো যে পরিবারের মূল উপার্জনকারী ব্যক্তি মারা গেছেন এবং তার স্ত্রী বা নির্ভরশীল সন্তান পেনশন পাচ্ছেন। এই মানুষগুলো সমাজের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থানে থাকেন। তাদের জন্য বর্ধিত চিকিৎসা ভাতা শুধু একটি আর্থিক সহায়তা নয়, এটি তাদের প্রতি রাষ্ট্রের সহানুভূতি ও দায়বদ্ধতার প্রকাশ। কর্মরত সরকারি কর্মচারীদের জন্য প্রস্তাবিত বেতন কাঠামোর বিষয়েও আজকের প্রতিবেদনে বিস্তারিত আলোচনা প্রয়োজন। 20তম গ্রেডের সর্বনিম্ন মূল বেতন 20,250 টাকা নির্ধারণের প্রস্তাব একটি দীর্ঘদিনের দাবির প্রতিফলন। এতদিন একজন নতুন চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরিতে ঢুকলে যে বেতন পেতেন, তা দিয়ে ঢাকা বা অন্য বড় শহরে সংসার চালানো ছিল প্রায় অসম্ভব। বাড়ি ভাড়া একা দিতে গেলেই প্রায় পুরো বেতন চলে যেত। এই পরিস্থিতিতে 20,250 টাকা মূল বেতন এবং তার সাথে প্রযোজ্য বাড়ি ভাড়া ভাতা ও অন্যান্য ভাতা মিলিয়ে একটি সম্মানজনক মোট বেতন নিশ্চিত করা সম্ভব হবে। উচ্চতর গ্রেডের কর্মকর্তাদের জন্য বেতন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে এবং প্রতিটি গ্রেডেই বর্তমানের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি থাকবে বলে কমিশনের সূত্রগুলো জানাচ্ছে। বিশেষত মধ্যম এবং ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাদের বেতন এমন পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যাতে তারা বেসরকারি খাতের প্রলোভনে সরকারি চাকরি ছেড়ে না যান। কারণ সরকারি প্রশাসনে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তাদের ধরে রাখতে না পারলে দেশের উন্নয়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হবে। তাই শুধু নিম্ন গ্রেড নয়, সকল স্তরের